শুভেচ্ছা, বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদের শিরোনাম। জুলাই সনদ গিলতে পারছে না বিএনপি, ফেলতেও পারছে না। খানিকটা বিপাকে দেশের বৃহত্তম রাজনৈতিক দলটি। শাপলার আবদার ছাড়ল এনসিপি, রাজনীতির নতুনেরা রাজি শাপলার কুড়িতে। পুলিশ বাহিনী নিয়ন্ত্রণে গঠিত হচ্ছে পুলিশ কমিশন, অধ্যাদেশের খসড়া চূড়ান্ত। ভোটার বেড়ে 12,76,00,000, নির্বাচনের ক্যাম্পেইন শুরু করল সরকার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশের সংবিধান সংস্কার সহ 48 দফা প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন যেসব সুপারিশ করেছে তা বিএনপিকে কিছুটা বিপাকে ফেলে দিয়েছে কিনা সেই প্রশ্ন আলোচিত হচ্ছে রাজনৈতিক মহলে। কারণ ওই সুপারিশ মহলকে দল ও জনগণের সঙ্গে প্রতারণা আখ্যায়িত করলেও এর বিরুদ্ধে দলটি শক্ত কোনো অবস্থান নিতে পারছে না। নির্বাচন যেন ঘোষিত সময় হতে পারে সেই বিষয়টি চিন্তা করে। এমনকি তারা এসব সুপারিশ গ্রহণ না করা বা প্রত্যাখ্যান করেছে এমন কোনো ঘোষণাও দেয়নি। বিশ্লেষকরা বলছেন, তাদের ধারণা সংস্কার বিরোধী তকমা যেন না লাগে সেজন্যই এমন অবস্থান নিয়েছে দলটি। তবে বিএনপির ভেতরে অনেকেই মনে করেন বিএনপি এই মুহূর্তে শক্ত কোনো অবস্থান নিলে সেটিকে কোনো গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। কারণ তাদের মতে সরকারের ভেতর ও বাহিরে অনেকেই ফেব্রুয়ারির নির্বাচন যাতে বিলম্বিত করানো যায় সেজন্য সক্রিয় আছে। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলার কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি 2রা নভেম্বর রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা শাপলা কলি নেব। এখন এখানে আমাদের একটা বিষয় থাকতে পারে, শাপলা নিয়ে কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব? আমরা কি ইলেকশন ফেজে ঢুকব না? তো সেজন্য আমরা বৃহত্তর স্বার্থটা চিন্তা করেই এই ডিসিশনটা নিচ্ছি। শাপলা কলি প্রতীক নিয়েও দেশজুড়ে এনসিপি ইতিবাচক সাড়া পেয়েছে বলে দাবি করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, দেশবাসীর কাছে আমরা শাপলার কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে শাপলা কলি হয়েছে, অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। সে জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তার এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি ও শাপলা যুক্ত করেছে। পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। 2 দিনের মধ্যে অধ্যাদেশের খসড়াটি সচিব কমিটির মাধ্যমে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি প্রস্তাবিত পুলিশ কমিশনের কাঠামো ও কার্যক্রমের খসড়া তৈরি হয়েছে। খসড়ায় প্রস্তুত করা হয়েছে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিশনের চেয়ারপারসন হবেন। সদস্য থাকবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ। গ্রেড 2 পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার নিচে নন এমন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, পুলিশ একাডেমির একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আইন অপরাধ বিজ্ঞান বিষয়ের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক, 15 বছর অভিজ্ঞতা রয়েছে এমন একজন মানবাধিকার কর্মী। এই কমিশন যে কোনো কর্তৃপক্ষ বা সত্তাকে কোনো নির্দেশ দিলে উক্ত কর্তৃপক্ষ বা সত্তা অনধিক 3 মাসের মধ্যে তা বাস্তবায়ন করে কমিশনকে অবহিত করতে হবে। তবে কমিশনের নির্দেশ বা সুপারিশ বাস্তবায়নে কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে নির্দেশ বা সুপারিশ পাওয়ার অনধিক 3 মাসের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে। কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে যে নির্দেশ বা সুপারিশ পাঠাবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নির্দেশ বা সুপারিশ কমিশন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করে কমিশনকে জানাতে হবে। সিলেটের জাকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকদের ফসল রক্ষায় দেওয়া খুঁটি উপড়ে ফেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি দল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে
বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে সীমান্ত এলাকা ছেড়ে যান। 2রা নভেম্বর রোববার সকালে জাকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বিএসএফ এর 4 জন সদস্য নদীর পার দাঁড়িয়ে আছেন। এ সময় কয়েকজন বাংলাদেশি এগিয়ে গিয়ে তাদের কাছে জানতে চান তারা কার নির্দেশে বাংলাদেশে ঢুকে কৃষকদের খুঁটি উপড়েছেন। স্থানীয় লোকজন স্থানটিকে বাংলাদেশের অংশ ও ভারতের সীমানা অন্য পাশে বলে জানান। এক পর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে কথা বলতে থাকলে বিএসএফ সদস্যদের একটি স্পিডবোট উঠে চলে যেতে দেখা যায়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াত ইসলামী বিরুদ্ধে আনা মানবাধিকার বিরোধী অপরাধ বা একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততা সংক্রান্ত অভিযোগে প্রত্যাখ্যান করেছে দলটি। জামাত বলেছে, এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা থেকে কেউ কেউ সময়ে এই ধরনের অভিযোগ করে থাকে। 2 নভেম্বর জামায়াত ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী সহকারী সচিব জেনারেল আব্দুল হালিম বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে দায়িত্বশীল অবস্থান থেকে আলালের এ ধরনের বিভাজনমূলক বক্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থী। বর্তমানে যখন দেশের রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐকমত্য ও পারস্পরিক সহনশীলতার প্রয়োজন, তখন তার এই উস্কানিমূলক মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও উল্লেখ করেছেন তিনি। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা 12,76,384। 2রা নভেম্বর রোববার নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব। ইসি সচিব জানান, গত 31 অক্টোবর পর্যন্ত ইসি হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের সংখ্যা 6,47,60,382 এবং নারী ভোটারের সংখ্যা 6,28,50,772 আর তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 1,230। দেশে ভোটারের সংখ্যা বেড়েছে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, তাদের তালিকা অনুযায়ী চূড়ান্ত ধাপে ভোটার সংখ্যা বেড়েছে 13,04,880। আর সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের চেয়ে 19,06,910 জন বেশি। জাতীয় সংসদ নির্বাচন 2026-এর ক্যাম্পেইন শুরু করেছে সরকার। ক্যাম্পেইনের প্রথম টিজারের জায়গায় পেয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বহুল সমালোচিত একটি বক্তব্য। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরু হলো জাতীয় নির্বাচন 2026-এর ক্যাম্পেইন। প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক খান সুবাইল বিন রফিক। এতে আরও বলা হয়, ফেব্রুয়ারি 2026-এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাব। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম টিজারের শুরুতে স্ক্রিনে দেখানো হয় আওয়ামী ক্ষমতার উৎস। এরপর স্থান পায় আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বহুল সমালোচিত একটি বক্তব্য। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, সেজন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার প্রয়োজন আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করছি। এরপর টিজারের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পত করে উঠতে থাকা জাতীয় পতাকা দেখানো হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 283 জনে। এছাড়া গত একদিনে নতুন করে আরও 1,162 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দশক ধরে অন্য দেশের সরকার পরিবর্তন বা রাষ্ট্র গঠনের নীতি অনুসরণ করে এসেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে যুক্তরাষ্ট্রের এই নীতি সমাপ্তি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড।
31 অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলনে মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড এসব কথা বলেন। আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটি স্টাডিজ IISS এ সংলাপের আয়োজন করে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরকালের বক্তব্যের পুনরাবৃত্তি। যুক্তরাষ্ট্রের পূর্বের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ, তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তা পরিবর্তিত হয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাঞ্চল 2 নম্বর লেনের একটি বাড়ির 3য় তলা থেকে সাইফুল ও শাকিলা নামে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 2রা নভেম্বর বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তবে এটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের 3য় তলার রুমের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আত্মীয় স্বজনের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজনের লাশ উদ্ধার করা হয়। তবে দুজন সম্পর্ক ছিল বিস্তারিত জানা যায়নি। তবে দুজনের সম্পর্ক কি ছিল এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে তারা স্বামী স্ত্রী ছিল না। তানজানিয়ায় সাধারণ নির্বাচনের পর বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 700 মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল। গত বুধবারে নির্বাচনের পর টানা 3 দিনের বিক্ষোভে অন্তত 500 থেকে 700 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র। জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। দেশটিতে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি তারা। এদিকে বিতর্কিত এই প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান সামিয়া সুলুহু হাসান। শনিবার দেশটির নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এতে দেখা গেছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া 97.66% ভোট পেয়েছেন। নির্বাচন পরবর্তী দিনগুলো তানজানিয়ায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। বড় বড় শহরে রাস্তায় বিক্ষোভ হয়। সামিয়ার প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনের প্রার্থী হতে না দেওয়া এবং ব্যাপক দমন পীড়নের অভিযোগে রাজপথে নামে মানুষ। মূলত তরুণেরা নির্বাচনে অনিয়মের অভিযোগে তুলে রাজধানীর তার এস সালমা সহ বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছে। তাদের অভিযোগ সরকার বিরোধী নেতাদের দমন করে গণতন্ত্রকে দুর্বল করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা পুনর্গঠনের জন্য উপসাগরীয় দেশগুলোর সম্ভাব্য দাতাদের কাছে যে প্রধান প্রস্তাবগুলো উপস্থাপন করেছে তার মধ্যে একটিতে বলা হয়েছে গাজার পূর্বাংশ, যেটি বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে প্রায় 1/2 ডজন আবাসিক অঞ্চল নির্মাণ করতে চায় তারা। এ তথ্যটি আরব কূটনৈতিক সূত্র দ্য টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে মার্কিন কর্মকর্তারা এই প্রকল্পটি নিউ গাজা নামে উল্লেখ করেছেন, যা ইয়েলো লাইন এর পূর্ব দিকে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই ইয়েলো লাইন হচ্ছে নতুন সীমারেখা, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর অর্থাৎ 10 অক্টোবর আংশিকভাবে সরে যায়। এই আংশিক প্রত্যাহারের ফলে গাজার প্রায় 53% ভূখণ্ডের নিয়ন্ত্রণ পায় ইসরায়েল। তবে ট্রাম্পের যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় বলা হয়েছে ইসরায়েল ধীরে ধীরে গাজার সীমান্তের অপর প্রান্তে সরে যাবে এবং গাজা ছাড়বে। তবে এই প্রত্যাহার দুটি কঠিন শর্তের উপর নির্ভর করছে: একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF গঠন, যা যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তা বজায় রাখবে, এবং হামাসের নিরস্ত্রীকরণ, যা এখন পর্যন্ত হামাস কোনো আগ্রহ দেখায়নি। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।